জেলাভিত্তিক নির্বাচনী ভাবনা নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের সময় আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতোই আজকেও আমরা একটি জেলা নির্বাচনী ভাবনা এবং সেই জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচ্য জেলা হচ্ছে নদী অধ্যুষিত মাদারীপুর। একই সাথে যেই জেলা ডাক্তার জোহরা কাজী কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য বিখ্যাত, এবং আজকে আমাদের সাথে যেই দুজন অতিথি যোগ দিয়েছেন তারাও মাদারীপুরের সন্তান, এবং শুরুতেই তাদেরকে পরিচয় করে দিতে চাই যারা এই মাদারীপুরের রাজনীতিকে প্রতিনিধিত্ব করছেন। আমি পরিচয় করে দিতে চাই, আমার ডান পাশে আছেন জনাব দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এবং আমার বাম দিকে আছেন হেলেন জেরিন খান, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাদারীপুর থেকে। আমরা এই দুজনের সাথে দর্শক আলোচনায় ফিরব, কিন্তু তার আগে মাদারীপুর জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসবো। দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত জেলা মাদারীপুর। মাদারীপুর সদর, শিবচর, রাজৈর ও কালকিনির 4টি উপজেলা নিয়ে 1984 সালে ফরিদপুর থেকে বিভক্ত হয়ে জেলায় উন্নীত হয়। জেলার অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ। ধান প্রধান ফসল হলেও পাট উৎপাদনে এ জেলার অবদান উল্লেখযোগ্য। জেলা প্রতিষ্ঠা 1 মার্চ 1994 খ্রিস্টাব্দ। মোট আয়তন 1144.96 বর্গ কিলোমিটার। মোট 4টি উপজেলা, পৌরসভা 4টি, ইউনিয়ন 69টি, গ্রাম 1169টি, থানা 5টি। মোট জনসংখ্যা 11,65,952 জন, যার মধ্যে পুরুষ 5,74,582 জন, নারী 5,91,370 জন। শিক্ষার হার 62%। মোট ভোটার রয়েছেন 7,75,190 জন, যার মধ্যে পুরুষ ভোটার 3,95,632 জন, নারী ভোটার 3,79,558 জন, নতুন ভোটার 1,15,099 জন এবং সংসদীয় আসন 3টি। মাদারীপুর জেলাটি বরাবরই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জেলায় 3টি আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 1 আসনটি দখল নেন আওয়ামী লীগের নুরি আলম চৌধুরী। মাদারীপুর 2 আসনে জয়লাভ করেন আওয়ামী লীগের শাহজাহান খান এবং মাদারীপুর 3 আসনে জয়লাভ করেন আওয়ামী লীগের সৈয়দ আবুল হোসেন। শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর 1 আসনটি 90-এর পর থেকে এখন পর্যন্ত দখলে রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। মাদারীপুর সদরের অধিকাংশ এলাকা ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর 2 আসনটিও 90-এর পর থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং মাদারীপুর সদরের কিছু অংশ ও কালকিনি উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর 3 আসনটিও 90-এর পর থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দ আবুল হোসেন। পদ্মা সহ বেশ কিছু নদীর অবস্থানের কারণে এলাকার তেমন উন্নয়ন হয়নি। তবে উন্নয়নের কিছুটা ছোঁয়া মাদারীপুর 1 ও 2 আসনে লাগলেও মাদারীপুর 3 আসনে শিক্ষা ছাড়া অন্য ক্ষেত্রে উন্নয়ন নিয়ে হতাশা রয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে নদী ভাঙনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরিশাল ফরিদপুর সড়ক প্রশস্ত করা ও পদ্মা সেতু নির্মাণের জোর দাবি এলাকাবাসীর। এবারের নির্বাচনে মাদারীপুরবাসী এমন প্রার্থীকেই বেছে নেবেন যিনি সত্যিকার অর্থে কথায় নয় জেলার উন্নয়নে কাজ করবেন একনিষ্ঠভাবে। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই যাচ্ছি দেলোয়ার হোসেনের কাছে। দেলোয়ার ভাই, আওয়ামী লীগের একটি আধিপত্য সবসময় আমরা মাদারীপুরে দেখেছি, এবং আমরা শুরুতে আপনার কাছে যেটি জানতে চাবো যে আওয়ামী লীগ এত বেশি সময় প্রতিনিধিত্ব করছে মাদারীপুরের রাজনীতিকে, মাদারীপুরের সংসদীয় আসনগুলোকে, গত কয়েক বছরের উন্নয়নকে আপনার চোখে আপনি কেমন দেখেন মাদারীপুর জেলার? মাদারীপুরের এই 5টি থানায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। প্রতিটি থানার প্রতিটি গ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে আছে। এখন গ্রাম পর্যন্ত আমরা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারি। আর উন্নয়নের ছোঁয়া শুধু সড়ক যোগাযোগ অথবা নৌ যোগাযোগ না, উন্নয়ন একটি বহুমাত্রিক ব্যাপার। এই উন্নয়নের প্রতিটি ধারায়, নৌ যোগাযোগ বলেন, সড়ক যোগাযোগ বলেন, আধুনিক প্রযুক্তির কথা বলেন, এই সব ধারায় প্রত্যেকটি থানা সম্পৃক্ত, এবং আগামী দিনে আরও যে অসমাপ্ত টুকিটাকি কাজ রয়েছে সেটিও জননেত্রী শেখ হাসিনার কল্যাণে অচিরেই সাধিত হবে, এই প্রত্যাশা আমরা করি। দুলাল ভাই, আপনাকে ধন্যবাদ।
জেরিন আপা, আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। ওনারা যে উন্নয়নের কথা বলছেন, আপনার চোখে কি মনে হয় সেই উন্নয়নগুলো সাধিত হয়েছে, নাকি আপনি এটিকে ভিন্ন দৃষ্টিতে দেখবেন? আমি দেলোয়ার ভাইয়ের বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করে বলছি যে আসলে মাদারীপুর একটা সময় কিন্তু বিখ্যাত ছিল পাটের জন্য। আদমজি জুট মিল এবং দ্বিতীয় বৃহত্তম বন্দর এরিয়া বলা হতো মাদারীপুরের চর্মগুড়িয়া বন্দরকে। তো পাটের এই এই ব্যবসায়িকভাবে পাটের এই ব্যবসাটা মার খাবার পরে মাদারীপুর অনেকটাই ব্যবসায়িকভাবে এখন অবহেলিত। আর উনি যেটা বললেন যে মাদারীপুরে উন্নয়ন হয়েছে, আমি বলবো যে মাদারীপুরে কোনো উন্নয়নই হয়নি। আজকে পদ্মা সেতু হলে মাদারীপুরের জনগণ কিন্তু ওখানে ব্যাপক ইন্ডাস্ট্রি হতো, ওখানে ব্যাপক ব্যবসায়িক সেন্টার হতো, মাদারীপুরের লোকজনের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হতো, কিন্তু মাদারীপুরের জনগণকে সেটা থেকে বঞ্চিত করা হলো। মাদারীপুরের মানে 2 আসনের 21টা ইউনিয়ন আছে, তার মধ্যে আমি বলবো যে মাদারীপুর পৌরসভা ভিত্তিক কিছু এরিয়া হয়তো যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক আছে, বাকি এরিয়াই কিন্তু অস্বাভাবিক। এবং এই যে ধুরাইল, কুনিয়া, শ্রীনদী এগুলোর কথা বললাম, এইসব জায়গায় দিনের অর্ধেক বেলা চলে যায়, ওখানে কিন্তু গাড়ি যাবার মতো কোনো ব্যবস্থা নাই, রিক্সা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এরকম একটা অবস্থা। আর পাশাপাশি আমি একটা বিষয় বলতে চাই, উন্নয়নের কথাটা যেটা বললেন, যেমন ধরেন আমরা কিন্তু মাদারীপুর থেকে বিএনপি দীর্ঘদিন যাবৎ কোনো সিট পায় না, কিন্তু মাদারীপুরে যদি আপনি দিকে তাকান তাহলে যদি মানে 2-3টা ব্রিজের কথাও যদি বলেন তাহলে বলতে হবে যে এই 2-3টা ব্রিজও কিন্তু বিএনপির আমলেই হয়েছে। জেরিন আপা, আমরা এলাকার যোগাযোগ এবং এলাকার অন্যান্য যে উন্নয়ন এই মাদারীপুর জেলার মানুষের কিছু অভিযোগ এবং অনুযোগের কথা জেনে আসবো। পদ্মা সেতু যদি তৈরি হতো তাহলে আমার মনে হয় যে সামগ্রিকভাবে সারা বাংলাদেশের জন্য এবং এই সরকারের জন্য একটি বড় রকমের সাফল্য, এবং আমরা যারা সাধারণ জনগণ রয়েছি আমাদের জন্য একটি মনে করতাম একটি বিরাট প্রাপ্তি। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিব যাতে মাদারীপুর তথা সমগ্র মাদারীপুরে উন্নয়ন কাজ ভালো হয়। আরো মাদারীপুরের এই মেন সড়কটা যদি আরো বড় হইতো সবচেয়ে ভালো হইতো। এখানে গাড়িগুলো রাখে, মোটরসাইকেল রাখলে যানজট লাগিয়ে থাকে, এগুলো সমস্যা সরকারের দেখা উচিত। দক্ষিণবঙ্গের মানুষের সবচেয়ে বড় দাবি যেটি ছিল সেটি ছিল পদ্মা সেতু, যেটি না হওয়ার কারণে দক্ষিণবঙ্গ সহ আমরাও হতাশা মাঝে আছি। বরিশাল এবং ফরিদপুরের সাথে সেই সড়ক পথটিও আমরা সেই আশা যেটা আশা করেছিলাম যে আরও প্রশস্ত হবে, আমাদের যোগাযোগ আরও সহজ হবে, সেটি আমরা লক্ষ্য করিনি। রাজনৈতিক বা অরাজনৈতিক সকলের প্রতি আমার এই আবেদন, যেন আমরা সবাই মিলেমিশে হিন্দু মুসলমান বসবাস করতে পারি। দর্শক, আমরা জেলার মানুষের কথা শুনলাম, এবার আমরা আবারও আলোচনায় চলে যাচ্ছি। জেরিন আপা, আপনার কাছে আমি আবার আসতে চাই। আপনি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন, একটু এটার সাথে আমি যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়নের কথাগুলো, দাবিগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে এটি খুব বেশি হয়নি, একই সাথে আমি শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও আপনাদের যে অভিজ্ঞতা সেটির ব্যবস্থা জানতে যাবো, এরপর আমি দেলোয়ার ভাইয়ের কাছে আবারও ফিরবো। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আগেই বলেছিলাম যে একটা এলাকা কতটা উন্নত সেটা 2-3টা বিষয়ের দিকে তাকালেই বলা চলে। আমি যোগাযোগ ব্যবস্থার কথা বললাম, একটু বাকি রয়ে গিয়েছে যে আমাদের সময় ধরেন আমরা যতটা পেরেছি, আমাদের সময় যেমন হাজী শরীয়তুল্লাহ যে সেতুটা সেটা কিন্তু বিএনপির সময় হয়েছে। এছাড়া চর্মগুড়িয়া থেকে হাজরাপুরের যে ব্রিজ সেটাও মানে বিএনপির সময় হয়েছে। এছাড়া বিএনপির সময় ছোট ছোট অনেকগুলা ব্রিজ করা হয়েছে, অনেক রাস্তা করা হয়েছে। তা আমি বলবো যে বিএনপির সময়ই আমরা যেই ডেভেলপমেন্টের কাজ করে এসছি, এরপরে কিন্তু আর এই সরকার আসার পরে আর কোনো মানে ডেভেলপমেন্টের কোনো যোগাযোগ ব্যবস্থায় তেমন কিছু করা হয়নি। 2-1টি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়নের পথে যায়নি। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি তা আমি চেষ্টা করব যে আমার প্রথম কাজ হবে পদ্মা সেতুর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মাদারীপুরের সন্তান হিসাবে আমি এখানে রাখার চেষ্টা করব। আর ম্যাডাম তো ইতিমধ্যেই বলে দিয়েছেন যে আমরা যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে উনি 2টা সেতু করবেন, পদ্মায় উনি 2টা সেতু করবেন। তা আমি বিশ্বাস করি যে মাদারীপুরের পদ্মা সেতুটা বিএনপি আসলে হবে। কিন্তু জেরিন আপা, এই সেতু হবার আগে আপনি অর্থনীতি নিয়ে কথা বলছিলেন। এই জেলার মানুষ কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে কৃষি কাজের সাথে জড়িত। একসময় আপনি পাটের কথা বলছিলেন যে এই পাটটি এখন নেই।
এই জেলায় কিন্তু তেমনভাবে বড় শিল্পও গড়ে ওঠেনি, এটি কেন আপনার কাছে কি মনে হয়? আমি বলবো যে আসলে ওই মূল নেতৃত্ব যে এখানে নার্সিং করে নাই, সেই কারণে এখানে কোনো রকমের তেমন কোনো ইন্ডাস্ট্রি হয়নি। যেমন এয়ার হালাদের জুট মিল একটা বিখ্যাত জুট মিল ছিল, সেটাও দীর্ঘদিন যাবৎ মানে বন্ধ হয়ে আছে এবং ওটা এখন একেবারে মানে শেষ হয়ে গিয়েছে বলা চলে। তারপরে ওই যে আমি বললাম যে পাটের যে একটা বিশাল কেন্দ্র ছিল চর্মগুড়িয়াতে, সেটাও ধ্বংস। সেটাও কিন্তু চাইলে নেতৃত্ব যদি ওখানকার মূল এমপি ছিলেন যিনি, উনি যদি চাইতেন তাইলে ওই শিল্পটাকে কিন্তু উনি অনেক ডেভেলপ করতে পারতেন, সেটা হয়নি। কিন্তু এখন মাদারীপুরে দেখেন শুধু কৃষি নির্ভর, আর হলো আমাদের মাদারীপুর থেকে প্রচুর মাদারীপুরের জনগণ মানে ইয়াং পিপল বিদেশে গিয়েছে, সেখান থেকে যে রেমিটেন্স আসছে ওটাই কিন্তু আমাদের মাদারীপুরের অর্থনীতিকে মানে চাঙ্গা করে রেখেছে। আমি বেশ কিছু ডেভেলপমেন্টের কাজ করেছি, যেমন চর্মগুড়িয়া কলেজের আমি একাডেমিক ভবন করেছি, চর্মগুড়িয়া কলেজে অনেক ডেভেলপমেন্টের কাজ করেছি, নাজিমউদ্দিন কলেজের আমি একটা হোস্টেল করেছি, এবং মাদারীপুরের 2 আসনের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি কম হোক বেশি হোক আমি কিন্তু চেষ্টা করেছি ডেভেলপমেন্টের কাজ করতে। জেনাপা, আমরা এই নির্বাচনী প্রতিশ্রুতি জায়গাগুলোতে আরেকবার আসবো। আমি একটু দেলোয়ার ভাইয়ের কাছে আসতে চাই 3টি বিষয়। একটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যতটুকু উন্নয়ন সাধিত হচ্ছে, জেরিনাপা বলছেন যে এটি বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে। দ্বিতীয় অভিযোগ হচ্ছে পদ্মা সেতুর যে প্রক্রিয়াটি সেটি নিয়ে তিনি একটি অভিযোগ করেছেন, এবং সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার তেমন উন্নতি হয়নি সেটিও তিনি দাবি করেছেন। আপনি কি একমত? আপনার প্রতিক্রিয়া কি? অবশ্যই না, অবশ্যই হেলেনাপার সাথে আমি একমত না। প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে সড়ক যোগাযোগের আওতায় এনেছেন। প্রত্যেক লোক তার ইউনিয়নে গাড়ি নিয়ে বাড়িতে যেতে পারে। নদী রক্ষা বাঁধ, শহর রক্ষা বাঁধ এইটু নির্মাণ করেছেন যাতে কৃষকরা সহযোগিতা পায়। পেয়ারপোর্ট থেকে শুরু করে, ত্রিবাগদি থেকে শুরু করে, হবিগঞ্জ থেকে শুরু করে শিবচর পর্যন্ত রাস্তায় 5টি বড় বড় সেতু সহ যেটার কাজ পুরোদমে চলছে এই অবহেলিত এলাকাকে সড়ক যোগাযোগের আওতায় আনার জন্য। একটি জিনিস একটু অ্যাড করতে চাই, আমাকে একটু সময় দিতে হবে। সেটা হচ্ছে একটু একটা অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে মাদারীপুরের সড়ক পথের ভিতরে পাকা রাস্তা এখন 163 কিলোমিটার এবং হচ্ছে কাঁচা রাস্তা এখনো 410 কিলোমিটারের মতো। এটি কেন? এটি দীর্ঘদিনের অবহেলা। আপা যে বলছেন মাদারীপুর আওয়ামী লীগ অধ্যুষিত, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এটি। কিন্তু আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় ছিল? বিশেষ করে আমাদের গ্রেটার ফরিদপুর ছিল অন্য কোনো সংগঠন যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন এই অঞ্চলকে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কারণে তারা ইচ্ছা করে এখানে বাজেট বরাদ্দ অপর্যাপ্ত বাজেট দেয়, অপর্যাপ্ত অর্থ বরাদ্দ করে। কিন্তু আওয়ামী লীগ একবার গতবার ক্ষমতায় এসেছে। আমি বললাম যে হেলেনাপা যে শহর, সেই শহরে পাকা রাস্তা ছিল না। উনি এমপি ছিলেন, উনিই সাক্ষী উনি কি করেছেন। আওয়ামী লীগের সময়ে এসেই এই মানুষ সড়ক যোগাযোগের, আগে নৌপথ ছিল, শুধু ধানের জমি, চাষের জমি, তার উপর দিয়ে মানুষ হেঁটে আসতো, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। একমাত্র তার বাহন ছিল নৌকা এবং নিজের পা, এছাড়া কোনো মাদারীপুরে কোনো যাতায়াত ব্যবস্থা ছিল না। জননেত্রী শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় এসে কাঁচা রাস্তা করেছেন। এখন জননেত্রী শেখ হাসিনা আবার এই সময়ে ওই কাঁচা রাস্তাকেই পাকা করছেন। যে নদীতে ব্রিজ ছিল না সেই নদীতে ব্রিজ করছেন। কিন্তু দেলোয়ার ভাই, পদ্মা সেতু নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? আমি পদ্মা সেতুতে আসি। আরেকটু যে কালকিনির কথা বলেছেন, মানে মাননীয় যোগাযোগ মন্ত্রী ছিলেন আবুল হোসেন সাহেব, উনি বাংলাদেশে কি করেছেন না করেছেন বাংলাদেশের লোক সাক্ষী। কিন্তু মাদারীপুরবাসীর জন্য ওনার যেই আরেকটি সাহেবরামপুর, খোয়াসপুর, যেখানে কোনো রাস্তা ছিল না, যেখানে কোনো কাঁচা রাস্তা পাকা রাস্তা নাই, শুধু একমাত্র লঞ্চ যাদের বাহন, নৌকা যাদের বাহন, সেইটা দূর করার জন্য কাজিরটাক থেকে কালকিনি পর্যন্ত মানে একটি বিশাল রাস্তা করছেন, যেটা ব্রিজ শরীয়তপুর দিয়ে মানুষ ঢাকায় আসতে পারবে। মানে মাদারীপুর থেকে বরিশাল হয়ে ঘুরে যে লোক ঢাকা আসতো তারা অনায়াসে ঢাকা আসতে পারবেন। অর্থাৎ মাদারীপুরের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ আমাদের জনপ্রতিনিধিরা সব সড়ক যোগাযোগ এবং নৌ যোগাযোগের আওতায় নিয়ে আসছেন। এটা হলো আপনার যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত যিনি করতে গিয়েছিলেন তিনি ভালো করে বলতে পারবেন। দেলোয়ার ভাই, আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় ফিরবো। দর্শক, আমরা কিন্তু আলোচনা করছি মাদারীপুর জেলার নির্বাচনী ভাবে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। সেটির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা নিয়েও জেরিনাপা কথা বলেছেন, এবং একই সাথে অর্থনীতিতে মানুষের যে পাটের যে জায়গাটি ছিল, পাটের যে উন্নয়নের হওয়ার কথা ছিল সেটি হয়নি তিনি বলেছেন। এবং আমরাও যেটি দেখেছি যে মাদারীপুরে কিন্তু তেমন বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। আপনি এটাকে কিভাবে দেখেন? পাটের গৌরব বাংলাদেশ হারিয়েছে, একসময় হারিয়েছিল, আবার কিন্তু সেটি সচল হয়েছে। আর শিক্ষা স্বাস্থ্যের কথা,
হেলেনাপাকে জিজ্ঞেস বড় করি। কোনো ইউনিভার্সিটি হয়নি, না, মেডিকেল ঠিক কলেজ আছে। হয়নি, উনি বলছেন না, হতে বড় পারত। কোনো মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি হয়নি। মাদারীপুরের জনসংখ্যা কত উনি জনপ্রতিনিধি ছিলেন, উনি ভালোভাবে জানেন যে এই জনসংখ্যা এটা ডিমান্ড করে কি না, সরকারের কোনো প্রস্তাব থাকলে সেটা হয় কি না। শিবচরে নন্দকুমার ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে একটা নতুন ভবন হয়েছে। মাদারীপুরে মেয়েদের জন্য যে সুপিয়া মহিলা কলেজ, সেখানে হোস্টেল হয়েছে ছাত্রীদের জন্য। নাজমুদ্দিন কলেজে ছাত্রদের জন্য হোস্টেল হয়েছে। মাদারীপুর শহর যে স্বাস্থ্যসেবার জন্য যে ব্যবস্থাটি ছিল, একটি 50 শয্যার হসপিটাল ছিল, সেটি এখন 250 শয্যায় উন্নীত হচ্ছে। এটার কাজ চলছে, বাস্তবায়নই না, কাজ চলছে। অতি অল্প সময়ের মধ্যে এই কাজটি সমাপ্ত হবে। শিবচরে জি, দিল। রাজৈরেও আমাদের অনেকগুলি কলেজ রয়েছে জননেত্রী শেখ হাসিনার নামে। সৈয়দ আবুল হোসেন সাহেব ওইখানে একটি শেখ হাসিনা উইমেন্স কলেজ করেছেন, সেটি অত্যাধুনিক। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আপনারা জানেন আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন হেলথ কমপ্লেক্স করেছেন, শুরু করেছেন। ডাক্তার আছে, চিকিৎসা আছে, সব কিছু আছে। এবং আজকের পত্রিকা তার প্রমাণ। অমর্ত্য সেন সাহেব বলেছেন সারা বিশ্বকে টেক্কা দিয়ে বাংলাদেশ স্বাস্থ্যে সবচেয়ে এগিয়ে। দিল ভাই, আমরা স্বাস্থ্য ব্যবস্থা সহ প্রতিশ্রুতি জায়গাগুলোতে আসবো। জেরিনাপা, আপনি এই ওনার বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন? এবং আরেকটি বিষয় যেটি বলবো যে গত কয়েক বছরের নির্বাচনের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখেছি যে বিএনপি আওয়ামী লীগের তুলনায় পিছিয়ে ছিল। এটি কেন, এবং আগামীতে নির্বাচনের আগে আপনাদের অবস্থানটা আসলে কিরকম এবং আপনাদের প্রস্তুতিগুলো আসলে কিরকম? আমি দুটি প্রশ্নের উত্তর একসাথেই যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কে একটা মানে নেগেটিভ প্রচার কিন্তু সবসময় করে থাকে। সেটা হলো যে রাজনীতিবিদরা শুধু রাজনীতি থেকে এখনকার রাজনীতিবিদরা রাজনীতি থেকে শুধু অর্থনৈতিকভাবে লাভবান হয়। কিন্তু আমি দেখেন আমার নিজের পৈতৃক ভিটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি। আমার দল যখন ক্ষমতায় ছিল সেখানে একটি শিশু সদন করার জন্য। এটা আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে একটা এক্সাম্পল হয়ে থাকবে যে কোনো নেত্রী তার ক্ষমতায় থাকাকালীন তার নিজের ভিটা শিশু সদন করার জন্য ছেড়ে দিয়েছে। আমি হলাম ওই ধরনের রাজনীতিবিদ, আমি কখনোই মিথ্যার আশ্রয় নিইনি। আর উনি যেটা বললেন যে ওখানে ডেভেলপমেন্টের, আসলে কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি। আপনার ওই প্রতিবেদন নিশ্চয়ই মানে সবাই দেখছে এবং দেখবে। আর আরেকটি বিষয় উনি বললেন নদী খনন, কুমার নদী খনন করেছে। আপনার প্রতিবেদক নিশ্চয়ই ওখানে গিয়েছেন। সেটা আমার মনে হয় ড্রেজিং করার পরে আরো সরু হয়ে এসছে। মানে ওখান থেকে ওটা শুধু মানে যে বাজেট দেওয়া হয়েছিল সেটা লুটপাট করে খাওয়া হয়েছে। মূলত ওটা কোনো রকমের ড্রেজিং হয়নি। ওখানে বলা হয় যে এমপির কিংবা মন্ত্রী মহোদয়ের কাছের লোকেরা বেনিফিটেড হয়েছে। কুমার নদীর মূলত কোনো ড্রেজিং হয়নি। আর ড্রেজিং এর কথা বললেন, আপনি সাক্ষী দিলেন যে কিছু হয়েছে ড্রেজিং। না ওটা হয় না, আমি তো বললাম ওইটা হয়েছে। মানে ওই টাকা পয়সা লুটপাট করেছে, ওইটাই সমস্ত লোক সাক্ষী। আর আমরা সবাইকে আলাদা আলাদা সময় দেব। আমরা জেরিনাপার কথাটা একটু শুনে নিব দিলার ভাই, তারপর আমরা আবার আপনার কাছে ফিরবো। জেরিনাপা, তার মানে জিনিসটা যেই অভিযোগগুলো আপনারা করছেন তারপরেও কেন বিএনপি একটি স্ট্রং পজিশনে আসতে পারলো না মাদারীপুরে? আমার কাছে প্রশ্নটি হচ্ছে এটাই। বিএনপি স্ট্রং পজিশনে আসতে পারে নাই, এটা যেমন সত্য, আগামীতে যে আসবে না সেটাও কিন্তু না, ঠিক না। আপনি জানেন গত নির্বাচনের বিষয়টা কিন্তু দেশে বিদেশে সকল মানুষই জানে যে এই নির্বাচনটা কেমন একটা নির্বাচন ছিল। এবং ইকোনমিক্সের মতো পত্রিকাতেও কিন্তু বলা হয়েছে যে একটি পার্শ্ববর্তী একটি দেশের বস্তা ভরা টাকার বিনিময়ে ওখানে একটি নির্বাচন হয়েছে। তাই গত নির্বাচনটাকে আমি ওইভাবে নির্বাচন, যদিও আমরা মেনে নিয়েছি, আমরা এত কিছুর পরও আমরা বলেছি যে এই সরকারকে আমরা সর্বোত্তক সহযোগিতা করব। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনাদের প্রতিশ্রুতি জায়গাগুলো কি রকম? আগামী নির্বাচনে আমি মানে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আগামীতে মাদারীপুরে যে 3টি আসন আছে, ইনশাআল্লাহ আমরা 3টি আসনে অনেক ভালো রেজাল্ট করব। প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো কি রকম হওয়া উচিত আপনাদের কি মনে হয় মাদারীপুরের উন্নয়নের আমি ক্ষেত্রে? মাদারীপুর অবশ্যই এটা প্রার্থীদের প্রতিশ্রুতি হওয়া উচিত যে ওখানে ডেভেলপমেন্টের কাজ করা, মাদারীপুরের জনসাধারণের কি কি প্রত্যাশা সেটার দিকে খেয়াল রেখে কাজ করা। তো আমি বলবো যে ওখানকার মাদারীপুরের জনগণের মূল যেটা প্রত্যাশা সেটা হলো রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আরো ডেভেলপমেন্ট, স্বাস্থ্য, আপনি যেটা আপনার এজেন্ডাতেই আপনি বলেছেন যে স্বাস্থ্য খাতে আরো ব্যাপক উন্নয়ন। উনি বলেছেন যে হসপিটালে, মাদারীপুরের হসপিটাল কিন্তু ওখানে আমরাও এক্সটেনশনের বিএনপির সময় কাজ করেছি।
করেছি। 50 সজ্জা ছিল, সেটি প্রতিটা 250 সজ্জায় উন্নীত প্রতিটা করছে ক্ষেত্রে বর্তমান সরকার। বিএনপি যখন তারপরে ক্ষমতায় যদি ছিল, বলেন আপনি স্বাস্থ্যসেবা মাদারীপুর হচ্ছে না। শহর রক্ষা বাদে কোটি কোটি টাকা বিএনপি ওখানে কিন্তু অনুদান দিয়েছে শহর এইটা রক্ষা বাদে। সরকারের চলমান এর ক্ষেত্রে প্রক্রিয়া। এবং চলমান প্রক্রিয়াতে এখন যেটা হচ্ছে সেটাও কিন্তু চলমান প্রক্রিয়া। প্রক্রিয়া। ওখানে যে 3টে আসন না, বলছি, আমরা বলতে চাই আওয়ামী লীগ স্বাস্থ্যসেবার পেয়েছে, ক্ষেত্রে আওয়ামী লীগ তারা যে সরকার কাজ করেছে এইটার কিন্তু কোনো শুধু নজির 50 সজ্জার মাদারীপুরের হসপিটাল জনগণ থেকে পায়নি। 250 সজ্জা উন্নীত করছে। এটি কি সরকারের সাফল্য না? এটি কি মাদারীপুরবাসীর প্রাপ্তি না? এখানে চিকিৎসা কারা নিবে? মাদারীপুরের সব লোকই তো এখানে চিকিৎসা নিবে। করেছিল মাদারীপুরে যে 50 সিট ছিল ওটা কিন্তু বিএনপি করেছিল, এবং আমি ওখানে আপনারা ছিলাম। 50 করেছেন, মাদারীপুরের ডিস্ট্রিক্ট মিনিস্টার উদ্বোধন আপনার করেছে এবং নেত্রী আমি প্রধানমন্ত্রী সেখানে ছিল, ছিলাম। আপনি 50 এবং আপনি করেছেন, যে- আমার নেত্রী প্রধানমন্ত্রী দেখেন, আপনি 250 যখন করেছে। কথা বলেছেন আমি কিন্তু 250 কথা বলিনি। করেছে। 250 করেছে, মাদারীপুরে এটাই হলো চিকিৎসা আপনাদের নিবে। সমস্যা। আপনারা নিজেদের সময়টুকু তো আমাদের সময় বলবেনই খুব এবং সংক্ষিপ্ত। অন্যের সময়টাকে আমাদের আরেকটু- সময় খুব সংক্ষিপ্ত। আরেকটু- দেলোয়ার ভাইয়ের কাছে আমরা ফিরবো, একদম শেষে আমরা আবারও ফিরবো। তাহলে নির্বাচনী প্রতিশ্রুতি জায়গাগুলো খুব সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলেন। নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে যে মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করতে হবে। সর্বপ্রথম পদ্মা সেতু, বিএনপি ক্ষমতায় আসলে আমরা অবশ্যই পদ্মা সেতুটা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিব, এবং পদ্মা সেতু বাস্তবায়ন হলে আমি বিশ্বাস করি যে মাদারীপুরে প্রচুর ইন্ডাস্ট্রি হবে, ব্যবসায়িক সেন্টার হবে, এবং মাদারীপুরে প্রচুর ডেভেলপমেন্টের কাজ হবে। এবং আমি বিশ্বাস করি যে ওই পদ্মা সেতু হলে অনেক সরকারি প্রতিষ্ঠানও ওখানে হয়তো চলে যাবে। তো আমি বিশ্বাস করি যে মাদারীপুরে এই পদ্মা সেতুটা হলে মাদারীপুর ব্যাপকভাবে উন্নয়ন হবে। এছাড়া মাদারীপুরে যেমন ধরেন এই যে আমি বললাম ধুরাইল ইউনিয়ন, শিরখারা ইউনিয়ন, ইউসুফপুর ইউনিয়ন, হরিদাসদি, মহেন্দ্রদি ইউনিয়ন, এরকম 21টি, বাজিতপুর ইউনিয়ন, এই ইউনিয়নগুলোতে যে সমস্ত আপনি এখানে উল্লেখ করেছেন, মাদারীপুরের কাঁচা রাস্তা এবং পাকা রাস্তা, পাকা রাস্তা হচ্ছে 100 সামথিং কিলোমিটার, 63 কিলোমিটার, আর কাঁচা রাস্তা হচ্ছে 4000 কিলোমিটার। তো উনি এখানেই আপনি বুঝতে পেরেছেন যে ওনার বক্তব্য কতটা সত্য। জেরিনা, আমরা আপনার কথা শুনলাম। দেলোয়ার ভাই, অনেকগুলো অভিযোগ, এগুলোকে আপনি কিভাবে খণ্ডাবেন? এবং দ্বিতীয়ত হচ্ছে এই সবকিছুর বেসিসে একজন প্রার্থীর কেমন প্রতিশ্রুতি হওয়া উচিত এই মাদারীপুরের জেলা থেকে এবার যদি কেউ নমিনেশন চায়, খুব সংক্ষেপে। বিশেষ করে পদ্মা সেতুর কথা বলছেন। পদ্মা সেতু বাংলাদেশ সরকারের একটি প্রথম করে দেওয়ার প্রতিশ্রুতি। পদ্মা সেতু যারা করছেন, আমরা পদ্মা পাড়ের লোক, আমরা পদ্মার পাড় দিয়ে যাই, পদ্মাকে আলিঙ্গন করে আমাদেরকে সিক্ত করে আমরা পদ্মা পাড়ের থেকে আড়িয়ালখা অথবা কুমার পাড়ে যাই। পদ্মা সেতুর কাজ কিন্তু দুই পাড়েই চলছে। আপনার প্রতিবেদক যখন চিত্র ধারণ করেছেন, সেই চিত্রের মধ্যে পদ্মা সেতুর কাজ চলছে দুই পাড়ে। 12,000 কোটি টাকার কাজ অলরেডি হয়েছে। আমি এখানে একটু বলতে চাই, এবার একটু ওনাকে সময় দিই। সেতু, শুধু মূল সেতু সেটি সম্পন্ন হয়নি, কিন্তু আপনারা জানেন যে সেটার জন্য টেন্ডার হয়েছে, টেন্ডার জমা হয়েছে। এখন যাচাই বাছাইয়ের পরে কার্যাদেশ দিবেন, এই জায়গায় আছে। জননেত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন, পদ্মার উপরে সেতু হবেই। 2000 এবং পদ্মা পাড়ের, শুধু পদ্মা পাড়ের, মাদারীপুর শরীয়তপুরের লোক না, দক্ষিণবঙ্গ সারা মানুষ উদ্গ্রীব এই সেতু দেখার জন্য। জননেত্রী শেখ হাসিনা জাতিকে সেটি উপহার দিবেন। এবং ড্রেজিং এর ক্ষেত্রে উনি যেটি বলছিলেন যে আসলে অর্থ লুটপাট হয়েছে, তাহলে আপনাদের উন্নয়নের জায়গাগুলো কিরকম থাকলো এবং প্রতিশ্রুতিগুলো আসলে কিরকম হবে? ড্রেজিং এর যে কথা আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক যেখানে থাকে, ডেভেলপমেন্ট সারা বিশ্বে ডেভেলপমেন্ট ওয়ার্ক যত থাকে, সেখানে এইটা নিয়ে কথা ওঠে। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে, গভর্নমেন্ট থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশি বিদেশি ন্যাশনাল ইন্টারন্যাশনাল টেন্ডার পার্টিসিপেট করে একটি কার্যাদেশ দেওয়া হয়, সেটার মাধ্যমে কাজ করে এবং সেটা ইনভেস্টিগেট করার জন্য লোক থাকে। সেখানে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র জড়িত থাকে। কথা হচ্ছে, আমি যে এলাকার ছেলে, সেই এলাকার প্রতিটি নদী এবং প্রতিটি খাল খনন হয়েছে এবং রাস্তার পাশে বাঁধ হয়েছে, যাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যাতে বন্যার পানি ঢুকে ফসলের ক্ষতি না করতে পারে। মাদারীপুরবাসীরা সাক্ষী। আমরা আড়িয়ালখা, কুমার, পালরদি এবং পদ্মা, এই চারটা নদীর ভাঙন কিন্তু এখনো চলছে। ভাঙন কিন্তু কোনোভাবে রোধ করা সম্ভব হয়নি। এটিকে আপনি কিভাবে দেখেন? আমি বিশেষ করে জিওগ্রাফির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি জিওগ্রাফি পড়াশোনা করেছি। সেই ক্ষেত্রে জানি, বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে নদীকে শাসন করার মতো এত অর্থ, এত বল, এত প্রযুক্তি আমাদের নেই। এটা প্রকৃতির থাবা, প্রকৃতির ভয়াল থাবা। এই ভয়াল থাবা শুধু বাংলাদেশের উপর নয়, সারা বিশ্বেই আছে। আবহাওয়া চেঞ্জ হয়েছে, নদীর ভাঙ্গন, একটি পরিবার সর্বশান্ত, কৃষি জমি সবকিছু, বন্দর শহর সবকিছু লন্ডভন্ড করে দেয়, নষ্ট করে দেয়, মানুষকে পথে বসিয়ে দেয়। এটিকে আমরা জানি। কিন্তু স্বাধীনতার পরে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে, বঙ্গবন্ধু সময় না পেলেও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই মাননীয় মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী মাধ্যমে এবং অন্যান্য সংস্থা এলজিডির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নদীকে শাসন করার জন্য, নদীটির গতিপথ সঠিকভাবে পরিচালিত করার জন্য ড্রেজিং এর ব্যবস্থা, নদী যাতে ভেঙে মানুষের ফসলি জমি, বসতবাড়ি অথবা শহর ক্ষতি না করতে পারে, সেটার জন্য তো একটি মহা পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে। দুলাল ভাই, আজকে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেই সাথে জেরিন আপা আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার জন্য। দর্শক, আজকে কিন্তু আমরা আলোচনা করেছি অধ্যুষিত মাদারীপুর জেলা নিয়ে। আজকে আমাদের সাথে ওখানকার রাজনীতিকে যারা প্রতিনিধিত্ব করেন সেই রকম দুইজন রাজনীতিবিদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তারা নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন, উন্নয়ন এবং অনুন্নয়নে নিজেদের সাফল্য ব্যর্থতার কথা বলেছেন, আপনারাও সেটি শুনেছেন। তো আজকে আমাদের ভোটের সময়ের আয়োজন এতটুকুই। সবসময় সঙ্গেই থাকুন সময়।